দপ্তর আর ওই সেনেট হলে সমাবেশের জন্য আমরা এমএ পরীক্ষা দিয়েছি সেনেট হলে বসে। ওটা কিন্তু একটা প্রশাসনিক কেন্দ্র। পড়ানো শুরু হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে এসে 1917 সালে, এত পরে যখন সরাসরি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কিন্তু ওই যে শিক্ষার প্রশাসনিক একটা পরিকল্পনা, তার মধ্য থেকে কিন্তু যেটা বেরিয়ে এলো যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক চরিত্রটা খানিকটা থিত হয়ে বসতে না বসতে কিন্তু দীনেশচন্দ্র সেনের মতো মানুষ চলে আসছেন এবং তিনি পুঁথিতে রয়ে গেছে, ছাপার হরফে আসেনি, বিস্তৃততর পাঠক সমাজের আয়ত্তের মধ্যে আসেনি এমন বাংলা সাহিত্যকে, বাংলা ভাষার বিভিন্ন পদ্ম, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অংশের সাহিত্যকে সেটাকে নথিবদ্ধ করছেন, ছাপাইবদ্ধ করছেন। অর্থাৎ সেটা আমাদের আয়ত্ত হচ্ছে। গ্রাম শহর প্রত্যন্ত অংশ, তার ভাষা চাঁদ, সেগুলো কিন্তু আমাদের একটা মূল স্রোতের মধ্যে, ওই বৈভিন্ন, সেটা কিন্তু কোনো একটা এক স্রোতের মধ্যে এসে মিলছে। এটা কিন্তু শুরু হচ্ছে যে ওই প্রশাসনিক যে ব্যবস্থা তারই ভেতর থেকে কোথাও বাঙালিয়ানা তার নিজের একটা সত্তা সেটাকে তৈরি করছে, যেটা প্রসারমুখী, যেটা ওই বাধা বন্ধের একটা অঙ্কের মধ্যে, পরিসরের মধ্যে আবদ্ধ থাকবে না, অথচ তারই মধ্য থেকে তার একটা স্ফুরণ ঘটছে। আমার মনে আছে বিজন ভট্টাচার্য কথায় কথায় বলতেন যে, জানিস এই বাংলাদেশে প্রতি 20 মাইল অন্তর ভাষাটা পাল্টে যায়, অন্য শব্দ আসে, অচেনা শব্দ, এবং সেই শব্দগুলো কিন্তু বিজনদা যখন গান সংগ্রহ করেন, যখন তার সেই পথ ধরে খালিদ চৌধুরী, সলিল চৌধুরী, জ্যোতিরিন্দ্র মৈত্র, বিনয় রায়, এরা যখন গ্রাম 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 থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যখন গান সংগ্রহ করেন, তার মধ্যে অনেক স্মৃতি, অনেক শব্দ, ভাষার একেবারে অঙ্গীভূত নানা উপকরণ, চিহ্ন, সেগুলো চলে আসে তার সঙ্গে সঙ্গে, এবং ওই গানের মধ্য দিয়ে সেটা একটা বৃহত্তর যৌথ সংস্কৃতির মধ্যে, একটা যৌথতার মধ্যে কিন্তু সেগুলো গৃহীত হতে থাকে, অন্তঃস্থ হতে থাকে। এই প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকে, শিক্ষা থেকে সংস্কৃতির দিকে চলে যায়, বৈভিন্ন সেটা একটা একত্রতার মধ্যে অন্তর্গত হতে থাকে, অন্তর্ভুক্ত হতে থাকে। এইটা কিন্তু বাঙালিয়ানার একটা শক্তির জায়গা থেকে যায়, এবং সেইটা একটা সময় যখন দেশ ভাগ হবার পরে, দেশ স্বাধীন হবার পরে, যখন কোথাও একটা একক রাষ্ট্র, তার একটা একক ভাষা, একটা এককতার প্রায় শাসনতন্ত্র তৈরি হতে থাকে, তখন দেশের বিভিন্ন ভাষাগুলো এবং বিভিন্ন ভাষার সঙ্গে যুক্ত যে সংস্কৃতি, প্রত্যেকেই কিন্তু একটা ধাক্কা খায়। প্রত্যেকেই তখন তার আত্মতাটাকে নতুন করে ঘোষণা করার, নতুন করে চিহ্নিত করার চেষ্টা করতে থাকে। তার থেকে একটা অন্যরকম দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়, যে দ্বন্দ্ব সংঘাতটা প্রবল একটা ব্যাপক শক্তি হয়ে উঠছে আমাদের দেশে, এবং কোথাও বাঙালিয়ানার ওই যে ঐকান্তিক যৌথতা বোধ, এই ভাষার মধ্যে, সংস্কৃতির মধ্যে বৈভিন্নকে গ্রহণ করে নেওয়া, তাকে ভাগ করে নেওয়া, পরস্পরকে দেওয়া নেওয়া করা, এই জায়গাটা কোথাও সংকুচিত হয়ে যাচ্ছে। আরেকদিকে অর্থনৈতিক কারণে হয়তো যে ওই
বৃহত্তর একটা তথাকথিত একক ভারতীয় রাষ্ট্রসত্তার সঙ্গে জুড়ে যাওয়া এবং সেই সত্তা বা সেই পরিচয়টা নিয়ে বিদেশে যাওয়া, চাকরির জন্যে, কাজের জন্যে, উচ্চতর শিক্ষার জন্যে, অর্থাৎ কোথাও বাঙালিয়ানাটাকে নষ্ট করে দিয়ে, বাঙালিয়ানাটাকে খর্ব করে একটা ওই বৃহত্তর যান্ত্রিক রাষ্ট্রিক একটা সত্তার মধ্যে নিজেকে আবদ্ধ করার সুযোগের জন্য, নানা সুবিধার জন্য। এবং সেটা যখন ব্যবহৃত হতে থাকে রাষ্ট্রযন্ত্র শাসন প্রক্রিয়ার মধ্যে, তখন সেটা বিপজ্জনক হয়ে ওঠে। এবং কোথাও এই যে আঞ্চলিক সত্তা সংস্কৃতির প্রাণশক্তি, প্রাণবহতা, সেটা যখন সংকুচিত হতে থাকে, একটা একক জাতীয়তা সেটা যখন মাথা তুলতে থাকে, সেটা যখন একটা যন্ত্রের শক্তি আহরণ করে নেয়, সেটা বিপজ্জনক হয়ে ওঠে। এবং আমার খুব অদ্ভুত লাগে, আমি বারবার নানা উপলক্ষে ফিরে যাই ওই কথাটা, যে 1899 সালের 31শে ডিসেম্বর, দুটো শতাব্দীর ওই সন্ধিক্ষণে রবীন্দ্রনাথ একটা কবিতা লেখেন, যে কবিতায় বলেন যে শতাব্দী শেষ হয়ে যাচ্ছে, শতাব্দী সূর্য আজ গেল অস্তাচলে, রক্ত মেঘ মাঝে। আর তারপরে কটা ছত্র পরেই বলেন, লজ্জা সরব ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে যাবে বলের বন্যায়। রবীন্দ্রনাথের কাছে তখন কিন্তু ধর্ম আনুষ্ঠানিক ধর্ম নয়, মানব ধর্ম, জীবন ধর্ম, যেটা ওর পরবর্তী অর্ধেক জীবনে ওর লক্ষ্য হয়ে ওঠে, যেটাকে নানাভাবে প্রতিষ্ঠা করার জন্য আজীবন চেষ্টা করে যান। তার কিন্তু উন্মেষ হচ্ছে ওই মধ্যরাত্রে, যখন বলেন জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে যাবে বলের বন্যা। এবং বলেন স্বার্থে স্বার্থে পেতেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। সেইটি কিন্তু আমাদের সংকটের বৃহত্তর মানচিত্র। এবং তার মধ্যে ওই বাঙালিয়ানার পুরনো উত্তরাধিকার, যাতে প্রতি 25 মাইল অন্তর যে ভাষা পাল্টায়, যে চেতনা পাল্টায়, বোধ পাল্টায়, সেটিকে গ্রহণ করা, সেটিকে নিয়ে এসে একটা সূত্রের মধ্যে, একটা প্রবাহের মধ্যে সেটিকে ভাসিয়ে দেওয়া, তলিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়ার যে কাজ আমাদের লেখকেরা করেছেন, আমাদের চিন্তকেরা করেছেন, আমাদের অসাধারণ মাস্টারমশাইরা করেছেন, আমাদের স্কুলে কলেজে, আমাদের শিক্ষায়, সেইটিকে যদি আবার আমরা না ধরতে পারি, তাহলে এই সংকট কিন্তু কোথাও বিরোধের বিষাক্ত বীজ এমনভাবে আমাদের চেতনার মধ্যে অঙ্কুরিত হবে, তাতে আমাদের সর্বনাশ। বিষয়টি এখান থেকে আমার মাঝে মাঝে মনে হয় যে লড়াইয়ের কথা আমরা আজকে বলছি, অর্থাৎ অন্য ভাষা তার একমাত্রিকতা নিয়ে আমার আত্মপরিচয়কে গিলে ফেলতে চাইছে, এই কাজটা কখনো কখনো ভুল করে বাঙালিও করেছিল। যেমন ধরা যাক, রবীন্দ্রনাথের মতো মানুষও একসময় দাবি করেছিলেন অহমিয়া এবং ওড়িয়া এই দুই ভাষার মানুষেরা তাদের ভাষা ছেড়ে দিয়ে বাংলা ভাষার মধ্যে নিজেদেরকে মিশিয়ে দিন। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় গুণ হলো যে তিনি নিজেকে সংশোধন করতে করতে যান। উড়িষ্যার মানুষ ফকিরমোহন সেনাপতি